ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তা আমি এখন তোমাদের সামনে WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশনের আরেকটি পার্ট নিয়ে হাজির হয়েছে। এটি 2009-এর এক্সামিনেশনের কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন। এটাকে আমি 3টে পার্টে ভাগ করেছি, 1 থেকে 3। তো এটা ফার্স্ট পার্ট 1। এখানে টোটাল আমি 23টে কোশ্চেন আলোচনা করব। ইতিমধ্যে প্রিভিয়াস ইয়ার 2016 এবং 2018-র কোশ্চেনগুলো সলিউশন করে দিয়েছি। তারপরে 2016-র পরে মাজার হয়নি, তারপরে ডাইরেক্ট হয়েছিল 2009-তে। তো আগের পার্টগুলো তোমরা যারা দেখে নিবে এই চ্যানেলে গিয়ে। WBPSC জেই জুনিয়র ইঞ্জিনিয়ার বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে সব ভিডিও রয়েছে। তাছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। যেহেতু আমাদের এক্সাম বেশি দিন বাকি নেই, চলো সলিউশনগুলো দেখে নিই। তো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, জেনারেলি ড্যাম প্রুফ কোর্স ইজ প্রোভাইডেড। এখানে একটু তোমার হচ্ছে কোশ্চেনগুলো যেহেতু স্ক্যান করে নেওয়া হয়েছে, একটু ঝাপসা আছে, তোমরা আমার কথাটাও ফলো করবে। জেনারেলি ড্যাম প্রুফ কোর্স অর্থাৎ ডিপিসি ইজ প্রোভাইডেড অ্যাট, অপশন আছে ফাউন্ডেশন লেভেল, গ্রাউন্ড লেভেল, প্লিন্থ লেভেল, আর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল অ্যাবাভ ফাউন্ডেশন। তো এটা হবে সি, প্লিন্থ লেভেলে জেনারেলি প্রোভাইড করা হয়। কোশ্চেন নাম্বার 2-তে চলে যাব। ফর নো টেনশন টু ডেভেলপ অ্যাট দ্য বেস অফ গ্র্যাভিটি ড্যাম। নো টেনশন অর্থাৎ কোনো টেনশন ডেভেলপ করবে না গ্র্যাভিটি ড্যামের বেসে। দেন ম্যাক্সিমাম পারমিসিবল এসেন্টিসিটি অর্থাৎ ই। এবার আমরা জানি E=B/6 হয়, যেখানে হচ্ছে বি হচ্ছে উইথ অফ দ্য গ্র্যাভিটি ড্যাম যেটা রয়েছে সেই ড্যামের বেসের উইথ B/6। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, B/6। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে চলে যাব। রেট অফ ফিল্ট্রেশন ইন স্লো স্যান্ড ফিল্টার। রেট অফ ফিল্ট্রেশন জানতে চেয়েছে স্লো স্যান্ড ফিল্টারে। ইউনিটটা ভাইটাল মিলিয়ন লিটার পার ডে পার হেক্টর, অর্থাৎ তোমার হচ্ছে মিলিয়ন লিটার, ঠিক আছে, পার ডে পার হেক্টরে জানতে চেয়েছে। তো এটা হবে অপশন এ, 50 to 60। চলে যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। দ্য ম্যাটেরিয়ালস হুইচ হ্যাভ দ্য সেম ইলাস্টিক প্রপার্টিস ইন অল ডিরেকশন। সব ডিরেকশনে সেম ইলাস্টিক প্রপার্টিগুলো রয়েছে। এবার ইলাস্টিক প্রপার্টি বলতে যেটা বেসিস করে ডিটারমাইন করে ক্যাপিটাল ই এবং মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি, ছাড়াও রয়েছে মডুলাস অফ রিজিডিটি, পয়েসন রেশিও, এইগুলো। সেই ক্ষেত্রে ম্যাটেরিয়ালগুলো কী বলে, আইসোট্রপিক ম্যাটেরিয়াল, যার ইলাস্টিক প্রপার্টি অল ডিরেকশনে সেম। ব্রিটেল ম্যাটেরিয়াল আমরা জানি যেগুলো হচ্ছে ভঙ্গুর ম্যাটেরিয়াল, টেনশন নিতে পারে না, শুধু কম্প্রেশন নেয়, লোড টেনশন ফোর্স অ্যাপ্লাই করলেই ভেঙে যায়। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে ব্রিটেল ম্যাটেরিয়াল রয়েছে ব্রিক, কংক্রিট, এইগুলো। ডাকটাইল ম্যাটেরিয়াল জানি বিফোর ফেলিওর এটা একটা লম্বা এলঙ্গেশন হয়, এক্সাম্পল হচ্ছে মাইল স্টিল। হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল জানি একই কম্পোজিশনে হয়। ঠিক আছে, তো এখানে অবশ্যই আইসোটপিক হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দ্য টাইপ অফ বন্ড ইন আ ব্রিক মেশনারি কন্টেইনিং অল্টারনেট কোর্স অফ হেডার অ্যান্ড স্ট্রেসার। হেডার এবং স্ট্রেসারের অল্টারনেট কোর্স থাকে, সেটা হচ্ছে ইংলিশ বন্ড। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইংলিশ বন্ড। এই যে প্রথম যেগুলো আছে এই কোর্সটা হচ্ছে হেডারের, পরেরটা হচ্ছে স্ট্রেসারে। তো হেডার স্ট্রেসারের অল্টারনেট কোর্স থাকে, তো ইংলিশ বন্ড। আর ফ্লেমিশ বন্ড কি, একটাতেই হেডার স্ট্রেসার অল্টারনেট, যেরকম এটা হচ্ছে স্ট্রেচার, এটা হেডার স্ট্রেচার, হেডার একই কোর্সে হেডার স্ট্রেসার অল্টারনেট করে থাকে। ফ্লেমিশ বন্ড কিন্তু গুড অ্যাপিয়ারেন্স হয়, দেখতে ভালো, ঠিক আছে, ইংলিশ বন্ডের থেকে। চলো নেক্সট কোশ্চেন চলে যাব। আমরা কোশ্চেন সলিউশনের সাথে সাথে এক্সট্রা ইনফরমেশনও জেনে নেব। কী বলেছে, দ্য ল্যান্ড সিকিউরড অ্যান্ড রিজার্ভ ফর ডেভেলপমেন্ট অফ রোড ইজ কল্ড। রোডওয়ে, রোড এরিয়া, রোড জন্য রাইট অফ ওয়ে হবে, অপশন ডি। এটা বানানটা ভুল আছে, WAY, রাইট অফ ওয়ে। তো এইখানে আমি ছবি দেখাচ্ছি, এইখান থেকে রাইট অফ ওয়ে। আমি এখানে তোমাদের ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। এটা রোড ল্যান্ড ইন কাটিং, অর্থাৎ এইখান থেকে রোড বাউন্ডারি এই যেটা থাকে, এই রোড ল্যান্ড, এটাই হচ্ছে রাইট অফ ওয়ে, রাইট অফ ওয়ে। ঠিক আছে, নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 7-এ। রেশিও অফ 5-day BOD টু আলটিমেট BOD। ঠিক আছে, 5-day BODের সাথে আলটিমেট BOD, অর্থাৎ আমরা জানি BOD 5 ইকুয়াল টু অ্যাপ্রক্স 66% অফ BOD ইউ, মানে আলটিমেট BOD হয়। ঠিক আছে, তো মোটামুটি অপশন বি হবে 2/3, কারণ 2/3 এইটাকে করলে অ্যাপ্রক্স 66.6%-এর মতন হয়। ঠিক আছে, তাহলে 2/3টাই হবে। নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার 8। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সার্কুলার এরিয়া অফ রেডিয়াস আর উইথ রেসপেক্ট টু আর ডায়ামিটার অ্যাক্সিস। ঠিক আছে, ডায়ামিটার অ্যাক্সিস মানে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তাহলে একটা যদি সার্কেল হয়, এটা সেন্টার ডায়ামিটারের অ্যাক্সিস বরাবর এর
মোমেন্ট অফ ইনার্শিয়া জানতে চেয়েছে। আমরা জানি আই ইকুয়াল টু হয় π/64 d⁴ যদি ডায়ামিটারের ডি হয়। ঠিক আছে, এখানে রেডিয়াসের রেসপেক্টে, তো রেডিয়াসের রেসপেক্টে জানতে চাইলে তাহলে আমার এখানে ডি মানে হচ্ছে ডায়ামিটার। ঠিক আছে, এবার ডায়ামিটারকে আমি যদি রেডিয়াসের রেসপেক্টে প্রকাশ করি, মানে ডিটাকে আমি 2r লিখতে পারি, 2r⁴। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এখান থেকে বের করতে হয় π/, এখানে r⁴ 2 এর 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। ঠিক আছে, এবার 16 4 মানে π/4 r⁴। ঠিক আছে, অর্থাৎ πr⁴/4 অপশন বি হবে। ঠিক আছে, এটা পাওয়ারে 4, নিচে 4। চলো নেক্সট চলে যাব নাম্বার 9-এ। ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুইটেবল ফর ফাউন্ডেশন ডিউ টু। ব্ল্যাক কটন সয়েল জানি সিঙ্কেস এবং এর যে মানে ভলিউমেট্রিক সিঙ্কেস এবং সয়েলিং প্রপার্টি থাকে, জল পেলে ফুলে যায়, আবার জল দিলে চুপসে যায়, অর্থাৎ অপশন ডি হবে, ইট আন্ডারগোস ভলিউমেট্রিক চেঞ্জ উইথ ময়েশ্চার। আর এগুলোর জন্য এর বেয়ারিং ক্যাপাসিটি লো হয়, কিন্তু এটা হচ্ছে মেন কারণ। এটা হচ্ছে ব্ল্যাক কটন সয়েলের বিশেষ ধর্ম, মন্টমোরোলানাইট মিনারেল থাকার জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বটম মোস্ট কম্পোনেন্ট অফ আ ফ্লেক্সিবল পেভমেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্টের বটম মোস্ট, যেটা আমার রিজিড পেভমেন্টেরও থাকে, সেটা হচ্ছে সাবগ্রেড। ঠিক আছে, পরপর নিচের দিক থেকে থাকে সাবগ্রেড, সাববেস, বেস কোর্স, তারপর হয় বেস তারপর বেস কোর্স। ঠিক আছে, এরকমভাবে আছে সাবগ্রেডটা হবে। ঠিক আছে, বেস আর বেস কোর্স একই, তারপরে সারফেস কোর্স বলে, এরকম পরপর থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, when there is no circulation of suez then recirculation factor, no রিসার্কুলেশন, তার মানে আর ইকুয়াল টু 0, মানে সার্কুলেশন রেশিও যদি 0 হয় তখন রিসার্কুলেশন ফ্যাক্টর কী হবে, এটা 1 হবে। ঠিক আছে, ফর্মুলাটা এরকম হয় 1 + r/1 + r/10 স্কোয়ার এফ ইকুয়াল টু, এরকম প্যাটার্নটা তোমরা একটু মিলিয়ে নিও। তো আর এখানে 0, আর 0 0 মানে আলটিমেটলি 1 হয়, তোমরা এটা একটু দেখে নিও। এবং এই যে ফর্মুলাটা রয়েছে রিসার্কুলেশন ফ্যাক্টরে, এইটাকে এনআরসি ফর্মুলাও বলে। এর ফুল ফর্ম অবশ্যই আছে এনআরসি। ঠিক আছে, এটার ফুল ফর্ম কী আছে তোমরা কমেন্ট করে জানাবে, দেখি তোমরা জানো কি না। নেক্সট কোশ্চেন নাম্বার 12-এ চলে যাব। কি বলেছে, এ সিম্পলি সাপোর্টেড বিম অফ এফেক্টিভ লেংথ এল, ক্রস সেকশনাল এ, মোমেন্ট অফ ইনার্শিয়া আই, মডুলাস অফ প্লাস্টিসিটি ই, এটা প্লাস্টিসিটি হবে না, ইলাস্টিসিটি হবে। when subjected to a uniformly distributed load W will have the deflection at the center। ঠিক আছে, সেন্টারের ডিফ্লেকশন জানতে চাইতে তো সিম্পলি সাপোর্টেড বিমে, ঠিক আছে, সাবজেক্টেড টু ইউডিএল অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে π/384। ঠিক আছে, WL⁴/EI হয় ডিফ্লেকশনের ভ্যালু। সিম্পলি সাপোর্টেড বিম সাবজেক্টেড টু পয়েন্ট লোড, সাবজেক্টেড টু ইউডিএল। ক্যান্টিলিভার বিম সাবজেক্ট টু পয়েন্ট লোড, ইউডিএল হলে তার ম্যাক্সিমাম ডিফ্লেকশন স্লোপ কত হয়। অবশ্যই তোমরা ফর্মুলাগুলো মনে রাখবে, নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন সলিউশনেও লাগবে, এরকম প্রশ্নেও লাগবে। নেক্সট চলে যাও 13 নাম্বার, 10 mm ডায়ামিটার স্টিল রড ওয়েট, 10 mm এর ডায়ামিটারে বলছে, অপশন বি হবে। এখানে আমি ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, ওয়েট যেটা হয় kg/মিটারে, ফর্মুলা হচ্ছে 5²/162 অ্যাপ্রক্স। এখানে 5 হচ্ছে ডায়া, এবং এই ডায়াটা কিন্তু এমএমএই বসবে, ডায়া ইন এমএম। ঠিক আছে, অ্যান্সারটা বেরোবে kg/মিটারে, এই জন্য 10² বসে ক্যালকুলেশন করলে এটাই kg/মিটারে বেরোবে। অনেকে এখানে 5টাকে মিটারে কনভার্ট করে দেয়, যেহেতু ইউনিটটা kg/মিটার, পার ইউনিট লেংথে তার ওয়েটটা বেরোচ্ছে, কিন্তু ফর্মুলাটাই তাই, kg/মিটার ইউনিটে বেরোবে, 5টা মিলিমিটারে বসাতে হবে। ঠিক আছে, নেক্সট 14, when a volatile dilution is added to bitumen to change its viscosity the resultant material is called, এটা হবে কাটব্যাক বিটুমিন বা কাটব্যাক। চলে যাব কোশ্চেন নাম্বার 15-তে। কি বলেছে, গ্যাস ফ্রম স্লাশ ডাইজেশন ট্যাঙ্ক ইজ মেনলি কম্পোজড অফ, স্লাশ ডাইজেশন ট্যাঙ্কে যে গ্যাস বেরোয় মেনলি, অর্থাৎ মেন হচ্ছে মিথেন থাকে। ঠিক আছে, মিথেন মোটামুটি প্রায় 70% মতন থাকে। নেক্সট থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বাকি পার্সেন্ট, কিছুটা পরিমাণ হাইড্রোজেন সালফাইডও থাকে, কিন্তু মেন মিথেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট 16, এ স্টিল রড অফ 20 mm ডায়ামিটার অ্যান্ড 5 meter long is subjected to an axial pull of 30 kilonewton
ইফ স্টিল মানে মডুলাস অফ ইলাস্টিসিটি স্টিলের আছে 2.1 ইন্টু 10⁵ ইলংগেশন বের করতে বলছে। আমি গিভেন ডেটাতে লিখে নিলাম ডায়া 20 mm, লেংথ 5 মিটার মানে 5000 মিলিমিটার, আমি মিলিমিটারে কনভার্ট করলাম। পুল আছে 30 কিলোনিউটন অর্থাৎ 30,000 নিউটনে কনভার্ট করলাম। তার কারণ ই যেটা আছে 2.1 ইন্টু 10⁵ এমপিএ, এমপি মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে আছে। এই জন্য আমি সবগুলো ইউনিট নিউটন, ফোর্সের ইউনিটগুলো আর লেংথের ইউনিটগুলো মিলিমিটারে কনভার্ট করে পি ইন্টু এল বাই এ, এটা হচ্ছে ইলংগেশনের ফর্মুলা, সিম্পল ইলংগেশনের ফর্মুলা। তো এইখানে বসালে যে অ্যান্সারটা আসে এটা অবশ্যই মিলিমিটারে আসবে। তারপরে এইটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, কারণ আমার প্রত্যেকটা অপশন সেন্টিমিটারে আছে। এবার এখানে যে অপশনগুলো আছে সেটা আসে না, ক্যালকুলেশন করে দেখবে। এবার হচ্ছে এই জায়গাটাতে এই 30 কিলোনিউটন যেটা আছে এইটাকে যদি 3 কিলোনিউটন করা যায় তাহলে কিন্তু অপশন সি এর সাথে মিলে যায়। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সারটা বের হয় 0.2274 মিলিমিটার ক্যালকুলেশন করলে। অর্থাৎ এটাকে যদি আমি কনভার্ট করি 0.02274 সেন্টিমিটার হয়। তোমরা একবার চেক করে দেখবে, প্রিন্টিং মিস্টেক আছে হয়তো কোশ্চেনটাতে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17, ভলিউম অফ স্যান্ড রিকোয়ার্ড ফর 10 কিউমেক অফ কংক্রিট, যেখানে রেশিও আছে 1:2:4। প্রত্যেকবারই আসে কোশ্চেন এই টাইপের। কংক্রিট দেওয়া থাকবে, তার রেশিও দেওয়া থাকবে, তার পরিমাণ দেওয়া থাকবে, সেখান থেকে হয়তো বালি, পাথর অথবা সিমেন্ট এগুলোর পরিমাণ বের করতে। এখানে স্যান্ডের পরিমাণ বের করতে বলেছে, তাহলে ডাই ভলিউম অফ 1 মিটার কংক্রিট হবে হচ্ছে 1.54 মিটার কিউব। জেনারেলি 50 to 54% মোর হয় ডাই ভলিউম কংক্রিটের ওই ভলিউমের থেকে। আমি 1.54ই নিলাম। ঠিক আছে, তাহলে ভলিউম অফ স্যান্ড হবে 1.54 ইন্টু স্যান্ডের রেশিও 1:2:4। তারপরে স্যান্ডের ভাগটা হচ্ছে 2, কারণ প্রথমে থাকে 7, তারপরে থাকে ফাইন এগ্রিগেট, তারপর থাকে কোর্স এগ্রিগেট। তা 2 বাই রেশিওগুলো সামেশন করে 0.44 মিটার কিউব, এবং সেটা কিন্তু 1 মিটার কিউবের জন্য। এবার এখানে আছে আমার 10 মিটার কিউব, এই ভুলটা করবে না, জাস্ট 10 ইন্টু করলাম, তাহলে 4.4, অপশন সি কারেক্ট অ্যান্সার। অনেক সময় কোশ্চেন 1 মিটার কিউবেরই জানতে চায়, এই জন্য আমরা করতে অনেক সময় ভুল করে দিই। আগে দেখে নেবে 1 মিটার কিউব না অন্য কিছু, 1 মিটার কিউবের রেসপেক্টে বের করে যত জানতে চাবে সেটাতে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। নেক্সট 18, দ্য রেডিয়াস অফ কার্ভেচার প্রোভাইডেড অ্যালং আ ট্যানজেশন কার্ভ। অপশন ডি হবে ট্যানজেনশন কী হয়, ভ্যারিং ফ্রম ইনফিনিটি টু দ্য রেডিয়াস অফ সার্কুলার কার্ভ। চলো নেক্সট কোশ্চেন নম্বর 19-এ চলে যাচ্ছি। এ রেন গেস শুড বি প্রেফারেবলি ফিক্সড। রেন গেস গাছের নিচে করা হয় না। নিয়ার দ্য বিল্ডিংয়ের অবস্ট্রাকশন আসবে, হবে না। আন্ডার দ্য টি গাছের নিচে হয় না। ইন ওপেন স্পেস, অবশ্যই ওপেন স্পেসেই হবে সি, ক্লোজ স্পেসে হবে না। ঠিক আছে, অনেক সময় কী হয় অ্যান্সার না জানলেও তোমরা অপশনগুলো এলিমিনেট করে করে একটা অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট 20, দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ডবল চলে আসছে, একটা হবে ডায়াগ্রাম ফর আ ক্যান্টিলিভার বিম সাবজেক্ট টু এম, অর্থাৎ মোমেন্ট অ্যাট ইস ফ্রি এন্ড। একটা ক্যান্টিলিভার বিম আছে, তার সাবজেক্টে একটা মোমেন্ট এম আছে, তাহলে এই মোমেন্টটা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এই মোমেন্টটা থ্রু আউট কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, যার ভ্যালু এম, তাহলে এটা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 21-এ চলে যাবো। প্রিন্সিপাল অফ সার্ভিং ফলোড টু প্রিভেন্ট অ্যাকুমুলেশন এরর। ঠিক আছে, অ্যাকুমুলেশন এররটাকে প্রিভেন্ট করার জন্য কী করা হয়, ফ্রম ওয়ার্ক হোল টু দ্য পার্ট। ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোল টু দ্য পার্ট মানে পার্ট করে পুরোটাতে যায় না, পুরোর থেকে পার্টে আসা হয় অ্যাকুমুলেশন এররটাকেই অ্যাভয়েড করার জন্য। চলে যাবে 22-তে কী আছে, ইন আ ফলিং হেড পারমেবিলিটি টেস্ট ইকুয়াল টাইম ইন্টারভেল ওয়াজ নোটেড ফর ড্রপস অফ হেড ফ্রম H1 টু H2, তারপর আবার H2 থেকে H3-তে গেলে একই টাইম ইন্টারভেলে। এবার H2 ইকুয়াল টু জানতে চেয়েছে, অর্থাৎ H2 এটা সবসময় মনে রাখবে, H2 ইকুয়াল টু হয় রুট H1 ইন্টু H3, অর্থাৎ বি অপশন। এটা ক্যালকুলেশন করেও বের করা যায়, আমি দেখেছি। এটা হচ্ছে কে এর ফর্মুলা, ফলিং হেড পারমেবিলিটি 2.3 ইন্টু এ ইন্টু এল বাই এ টি লগ H1 বাই H2। এবার এখানে একই সয়েলের ক্ষেত্রে তাহলে কোএফিশিয়েন্ট পারমেবিলিটি সেম হবে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, একই টাইম ইন্টারভেল টি। ঠিক আছে, তাহলে এইটা একটা প্রথমে ছিল H1-এর থেকে H2 হয়েছে, আর H2-এর থেকে H3 হয়েছে, সেখানে আমি একটা কে পাচ্ছি। দুটো কে সেম, তাহলে দুটোকে আমরা ইকুয়াল করতে পারি। এবার ইকুয়াল করলে সব দিক থেকে সব কিছু কেটে যাবে, থাকবে শুধু H1 বাই H2 বাই H2। এখান থেকে হলে H2 হোল স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি H2 ইকুয়াল টু, এখানে স্মল এইসে দেখাচ্ছে, আমার কোশ্চেনে ক্যাপিটাল এইস আছে, যেরকম থাকবে সেরকম, রুট ওভার H1 H3। ঠিক আছে, চলো নেক্সট 23, এরিয়া বিটুইন দ্য আইসোলেট 45 সেন্টিমিটার অ্যান্ড 55 সেন্টিমিটার ইজ 100 স্কোয়ার কিলোমিটার।
ঠিক আছে, অ্যান্ড বিটুইন দ্য 55 সেন্টিমিটার অ্যান্ড 65 সেন্টিমিটার ইজ 150 স্কোয়ার মিটার। এভারেজ ডেপথ অফ অ্যানুয়াল প্রেসিপিটেশন জানতে চেয়েছে, তার এরিয়া হচ্ছে 250, এখানে 100 আর এখানে 150, এই এরিয়ার মধ্যেই জানতে চেয়েছে, অর্থাৎ 250 স্কোয়ার মিটার। ঠিক আছে, তাহলে আমার প্রেসিপিটেশন, এভারেজ প্রেসিপিটেশন হবে, এটা হচ্ছে যে থেসন পলিগন মেথড টাইপের যে এটা হয় সেটার রেসপেক্টে তোমরা করতে পারো, বা খুব সিম্পল জিনিস, মানে দুটো যেটা আছে এটা থেসন পলিগন হবে না অ্যাকচুয়ালি, কেন আইসোইড বলেছে, আর কিছু যেহেতু বলিনি, আইসোইডেরই যাবো। এভারেজ রেনফল মানে প্রথম দুটো আইসোইড আছে, তাহলে 45 প্লাস 55 ডিভাইডেড বাই 2 ইন্টু তার করসপন্ডিং এরিয়াতে যাব, তার এরিয়া কত আছে 100, প্লাস তারপরে কি আছে 55 প্লাস 65, তাহলে এটার এভারেজে যাব ইন্টু তার এরিয়া 150 ডিভাইডেড বাই টোটাল এরিয়া মানে 250, তাহলে এইটা করলে 56 সেন্টিমিটার আসবে, সেন্টিমিটার ইউনিটেই আছে, এইটা হয়। ঠিক আছে, মানে আইসোইডগুলো এরকম আছে, এইটা আছে, তাহলে এইটা হচ্ছে আমার 45-এর, এটা হচ্ছে 55-এর আইসোইড, তারপর আরেকটা আছে সেটা আমি ধরলাম 65-এর আইসোইড, তাহলে এই দুটোর মাঝের এরিয়াটা আছে, তাহলে এই এরিয়ার কন্ট্রিবিউশন কার থাকবে, এই দুটোর মধ্যে থাকবে, অর্থাৎ দুটোর এভারেজ নিতে হবে। এখানকার একটা এরিয়া আছে, এটা হচ্ছে 150 এরিয়া, তাহলে এই 150 এরিয়ার মধ্যে এই জোনের মধ্যে এরিয়ার কন্ট্রিবিউশন কী থাকবে 55 65 দুটোরই থাকবে, অর্থাৎ দুটোর এভারেজ। ঠিক আছে, এই কনসেপ্টে করা হয়। নেক্সট 24-এ চলে যাব। A short column of external diameter D and internal diameter D carries an eccentric load W, the maximum eccentricity which the load can have without producing no tension. ঠিক আছে, এবার নো টেনশন হলে, ফর নো টেনশন, তাহলে এখানে কী হবে, ডাইরেক্ট স্ট্রেস ইকুয়াল টু বেন্ডিং স্ট্রেস, তাহলে হচ্ছে নো টেনশন থাকবে। তার কারণ এখানে একটা এসেন্ট্রিসিটি আছে, তো এসেন্ট্রিসিটির জন্য ডিউ টু এসেন্ট্রিসিটি এখানে একটা মোমেন্ট তৈরি হবে, আর এই মোমেন্টের জন্য একটা বেন্ডিং স্ট্রেস আসবে, আর ডাইরেক্ট যে ডাব্লিউ অ্যাড দিচ্ছে তার জন্য একটা ডাইরেক্ট স্ট্রেস থাকবে, তাহলে ডাইরেক্ট স্ট্রেস ইকুয়াল টু বেন্ডিং স্ট্রেস হতে হবে। ডাইরেক্ট স্ট্রেস মানে ডাইরেক্ট কম্প্রেসিভ লোড বাই এরিয়া পি বাই এ, আর বেন্ডিং স্ট্রেস হবে ডিউ টু মোমেন্ট, এবং মোমেন্টটা আসবে ডিউ টু এসেন্ট্রিসিটি অফ দ্য লোড, তাহলে পি মানে আসবে ডাব্লিউ ইন্টু ই। তাহলে প্রথমে আমি হচ্ছে বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা হচ্ছে এম ইন্টু ওয়াই বাই আই, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই হচ্ছে সেন্ট্রয়েড বা নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবারের ডিস্টেন্স। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এক্সটার্নাল ডায়ামিটারে ক্যাপিটাল ডি, সেন্টার থেকে তার এক্সট্রিম ফাইবারের তাহলে ডিস্টেন্স হবে ডি বাই 2, আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এম মানে ডাব্লিউ ইন্টু ই ইন্টু ডি বাই 2, মোমেন্ট অফ ইনার্শিয়া মানে পাই বাই 64, ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি, এখান থেকে সব কাটাকুটি করলে ই ইকুয়াল টু এটা বেরোয় ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস স্মল ডি স্কোয়ার বাই 8 ডি, ডিটা ক্যাপিটাল, এইখানে অপশনগুলো ভালো দেবে যে ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস স্মল ডি স্কোয়ার বাই ক্যাপিটাল 8 ডি, তার মানে এইটা হবে, অপশনগুলো এখানে কিন্তু গুলিয়ে যাবে, নিচে ক্যাপিটাল ডি হবে, ডাইরেক্ট মনে রাখলেও মনে রাখতে পারো, নিচে ক্যাপিটাল ডি থাকবে, অর্থাৎ এক্সটার্নাল ডায়ামিটার থাকবে যে নোটেশনই থাকুক। চলো 25, process of turning telescope about the vertical axis in horizontal plane, ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে হরাইজন্টাল প্লেনের মুভমেন্ট যেটাকে বলে সুইঙ্গিং, আর হরাইজন্টাল প্লেনের রেসপেক্টে ভার্টিক্যাল মুভমেন্ট যেটা হয় সেটাকে রিভার্সিং বা প্লাঞ্জিং বা ট্যানজেন্টিং বলে, তিনটা একই জিনিস সেম। ঠিক আছে, চলো নেক্সট 26, a partially saturated clay having bulk density অর্থাৎ গামা ইকুয়াল টু 19.48 kilonewton per meter cube has a water content 8.32%, আর স্পেসিফিক গ্র্যাভিটি অর্থাৎ ক্যাপিটাল জি আছে 2.68, তাহলে এখানে গামা ইকুয়াল টু এই ফর্মুলাটা বসালেই হয়ে যাবে। ঠিক আছে, করলে 0.49 হয়, এবং 0.49 তখনই বের হবে যখন গামা ডাব্লুর ভ্যালু তোমরা 10 কিলোনিউটন পার মিটার কিউব নেবে। ঠিক আছে, 9.81ও করতে পারো, তাহলে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যায়, যেহেতু তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবে না, যেন গামা ডাব্লুর ভ্যালু 10ই নিয়ে নিবে। ঠিক আছে, আর 9.81 দিয়ে ক্যালকুলেশন করলে 0.46-এর মতন বের হবে, এইটা ধরলে 0.46-এর মতন বের হবে। এবার অপশনে দেখো কাছে এটাই আছে, তো এটা ধরবে, আর 10 ধরলে অ্যাকুরেট বেরিয়ে যায়। ঠিক আছে, আর তাছাড়া এমনি এক্সাম হলে তোমার 10 ধরেই করবে, ক্যালকুলেশনের সুবিধা হবে। Next 27, when water consumed by a crop of given base period is more, duty will be, তার মানে ওয়াটার কনজামশন বেশি একটা গিভেন বেস পিরিয়ডে, তাহলে ডিউটি কমে যাবে। ঠিক আছে, আমরা জানি ডিউটি ক্যাপিটাল ডি ধরা হয়, তো ক্যাপিটাল ডি এর ইউনিট ধরতে হবে পার কিউমেক ডিসচার্জে কতটা জমি চাষ করা হয়, হেক্টর, অর্থাৎ হেক্টর পার কিউমেক, ইউনিট ডিসচার্জে অ্যামাউন্ট অফ ল্যান্ড টু বি ইরিগেটেড। তাহলে এখানে কী হচ্ছে, ক্রপদের ওয়াটার কনজামশন বেড়ে যাচ্ছে, বেস পিরিয়ড কনস্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু ওয়াটার কনজামশন বেড়ে যাচ্ছে, তার মানে ল্যান্ড কম এরিয়াতে আমি ইরিগেট করতে পারবো।
সেম অ্যামাউন্ট অফ ওয়াটার দিয়ে, মানে 1 কিউমেক দিয়ে, তাহলে আমার কী হবে, ডিউটি কমে যাবে। এটাই কিন্তু লজিক, ডিউটি কমে যাবে। নেক্সট 28-এ চলে যাব। স্টেবল ফ্রেম স্ট্রাকচার কন্টেইন মেম্বার ইকুয়াল টু, এই যে ফর্মুলা আছে স্টেবল স্ট্রাকচার এম ইকুয়াল টু আমার কী হয় 2J-3, যে মানে নাম্বার অফ জয়েন্ট, আর টুয়াইস দ্য নাম্বার অফ জয়েন্ট -3, অপশন বি। 29 অ্যান ইমাজিনারি লাইন জয়নিং পয়েন্টস অফ ইকুয়াল এলিভেশন অ্যান্ড কন্ট্রোল লাইন। ঠিক আছে, চলো নেক্সট 30, এ সয়েল হ্যাজ আ লিকুইড লিমিট অফ 45% লাইস অ্যাবভ দ্য এ লাইন হুইচ প্লটেড অন আ প্লাস্টিসিটি চার্ট, দ্য সয়েল ইজ ক্লাসিফাইড। প্লাস্টিসিটি চার্টটা দেখতে হবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্লাস্টিসিটি চার্ট। এই যে 20 যেটা আছে লিকুইড লিমিট, এখান থেকে হরাইজন্টাল যে লাইনটা যাচ্ছে এটা এ লাইন বলে, যার ইকুয়েশন হচ্ছে আইপি ইকুয়াল টু 0.73 WL-20। ঠিক আছে, এটা হচ্ছে এ লাইনের ইকুয়েশন, আইপি মানে প্লাস্টিসিটি ইন্ডেক্স, কারণ অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সিস প্লাস্টিসিটি ইন্ডেক্সকে ফলো করে। এইখানে এটা হচ্ছে একদম লেটেস্ট ক্লাসিফিকেশন অ্যাজ পার ইন্ডিয়া। এই 35 ওয়াটার কন্টেনে একটা ভার্টিক্যাল লাইন টানা হয়, আর একটা হচ্ছে 50-তে। করার পরে কি হলো, 1, 2, 3টা জোন, এবার এই লাইনের উপরে নিচে মিলে টোটাল 6টা জোনে ডিভাইড করা হয়। ঠিক আছে, তার কারণ এইটা হচ্ছে জোন নাম্বার 1, এই যে মিডিলের জোন নাম্বার 2, জোন নাম্বার 3 এই লাইনের উপরে। এবার এইটার জোন নাম্বার 4, জোন নাম্বার 5, জোন নাম্বার 6 ধরলাম। ঠিক আছে, এবার দেখতে হবে এই লাইনের উপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সব ক্লে। ঠিক আছে, আর নিচে থাকে হচ্ছে সিল্ড অর্গানিক। ঠিক আছে, এবার কি করতে হবে, একদম উপরে যেটা থাকে এইচ মানে হাই প্লাস্টিসিটি, তারপরে হচ্ছে আই ইন্টারমিডিয়েট প্লাস্টিসিটি, তারপরে এ লো প্লাস্টিসিটি। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে কি, লিকুইড লিমিট 45% আছে, তার মানে এই যে লাইনটা আছে 35 আর 50-র মাঝে আছে। ঠিক আছে, তার মানে ইন্টারমিডিয়েট প্লাস্টিসিটিতে আছে, এবং এই লাইনের উপরে আছে, তাহলে এই লাইনের উপরে মানে এই জোনটাতে আছে, তার মানে ইন্টারমিডিয়েট প্লাস্টিসিটি অফ ক্লে, অর্থাৎ ক্লে উইথ ইন্টারমিডিয়েট প্লাস্টিসিটি মানে সিআই। ঠিক আছে, এইটাই যদি এই লাইনের নিচে থাকতো তাহলে এটা হয়ে যেত আমাদের ইন্টারমিডিয়েট অর্গানিক অর হচ্ছে সিল্ড। ঠিক আছে, এরকমভাবেই এটাকে করা হয়। তোমরা প্লাস্টিকের 4টা মনে রাখবে, টোটাল 6টা জোন। 35-এর থেকে একটা ভার্টিক্যাল লাইন আছে, 50-র থেকে আছে। ঠিক আছে, যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে প্রথমে হচ্ছে লো প্লাস্টিসিটি, মিডিলে হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে হাই। এই লাইনের উপরগুলো সব ক্লে, নিচে হচ্ছে সিল্ড অর অর্গানিক সয়েল। ঠিক আছে, যদি সলিউশনে কোনো এরর থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবে, আর ভিডিওটি লাইক করতে ভুলবে না।